চলবে? আমার প্রেমিক ধ্রুব। পর্ব ৫। অবন্তিকা তৃপ্তি। ধ্রুব আর ইফাজ সারা দুপুর ক্যামেরা নিয়ে এদিক ওদিক ঘুরে বেরিয়েছে। বাড়ি ফেরার কিছুটা পথ আসতেই তারা দেখে এক জায়গায় মানুষের অনেক ভিড় জমে আছে। গ্রামের মানুষজনও সেদিকে দৌড়ে দৌড়ে যাচ্ছে। ইফাজের মনে শঙ্কা। ও ভয় পেয়ে ধ্রুবর এক আঙুল চেপে ধরল। ধ্রুব ইফাজের ধরে থাকা আঙ্গুলের দিকে একবার চেয়ে ভ্রু কুঁচকে সামনের দিকে তাকালো। গ্রামের মানুষ হইচই করছিল কিছু একটা নিয়ে। ধ্রুব এগিয়ে গিয়ে ঘটনাটি দেখতে চাইল, কিন্তু মাঝপথে ইফাজ ধ্রুবর আঙ্গুল ধরে আটকে ফেলে বলল, দুলাভাই যেও না। যদি আমরা ফেঁসে যাই? ধ্রুব ইফাজের কথায় কান দিল না। সামনের ভিড়ের দিকে চেয়ে ভ্রু কুঁচকে শুধু বলল, কিছু হবে না, আসো আমার সঙ্গে। ইফাজ ধ্রুবর আঙুল ছেড়ে হাত চেপে ধরল ভয়ে। ওরা এগিয়ে গেল। সেখানে পৌঁছানোর পর দেখতে পেল একটি ছেলে মেয়েকে ঘিরে সবাই ভিড় জমিয়েছে। গ্রামের মানুষ ছেলে মেয়েটির দিকে ঘৃণা ও অবজ্ঞার চোখে তাকিয়ে আছে। সবাই একটা বিষয় নিয়ে ভীষণ চিৎকার চেঁচামেচি করছে। ছেলেটির মুখে মাস্ক ছিল যা খুলে ফেলা হয়েছে। মেয়েটির বোরকার উপর নিকাব পরা। ধ্রুব আশপাশের কথা শোনার পর বুঝল এই দুজন এই গ্রামে প্রেম করতে গিয়ে ধরা পড়েছে। গ্রামের লোকের এদের নিয়ে চূড়ান্ত কঠোর সমালোচনা দেখে ধ্রুব হতভম্ব হয়ে তাকিয়ে রইল। ও যা শুনেছে তা নিজের চোখে দেখতে পেয়ে সে বিস্মিত ও কেন যেন স্পষ্ট ওই ছেলের জায়গায় নিজেকে দেখতে পাচ্ছে। আর মেয়েটির জায়গায় অদিতি। গ্রামের মুরুব্বিরা সিদ্ধান্ত নিয়েছে ছেলে মেয়েটিকে কঠোর শাস্তি দিতে হবে। পবিত্র গ্রামের মাটি অপবিত্র করার সাহস দেখানোর জন্য তারা দায়ী। তোফাজ্জল হায়াতকে খবর দেওয়া হয়েছে। তার বাড়িতে আজ বিচারের আসর বসবে। ধ্রুব তাদের এই আচরণ দেখে নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে। এসব কি হচ্ছে? প্রেম করলেই এমন শাস্তি দিতে হবে? ধ্রুব কিছু বলার চেষ্টা করল। আপনারা ঠান্ডা হন প্লিজ। সামান্য প্রেমই তো করেছে, এখানে প্রবলেম কি? চারপাশের উত্তেজনা ধ্রুবর কথা শুনে আচমকা স্তব্ধ হয়ে গেছে। ইফাজ ধ্রুবর আঙুল চেপে ধরল ভয়ে। তার দুলাভাই এসব বলেছেটা কি? গ্রামের লোক ধ্রুবকে আগাগোড়া দেখছে। এই শহুরে ছেলে গ্রামে কোথায় এসেছে? ধ্রুব ওদের বাঁকা চোখে তাকানোকে পাত্তাই দিল না। নিজের মতো করে বলে গেল, আপনাদের মনে হচ্ছে না যে আপনারা বেশি করছেন? ছেলে মেয়ে অ্যাডাল্ট, নিজেদের মর্জিমত প্রেম করেছে। হোয়াটস রং উইথ দ্যাট? ইফাজের মাথায় পড়ে বাজ ও আশেপাশের লোকের অবাক দৃষ্টি। ওদের কারো কারো রূঢ় দৃষ্টি দেখে ভয় পেয়ে ধ্রুবর টি শার্ট টেনে ধরে, ভাইয়া চলো এখান থেকে চলে যাই। আব্বা শুনলে আমাদের মেরে ফেলবে। চলো না। ইফাজ বারবার ধ্রুবকে টানছিল। ধ্রুব যায় না। ও তখনও স্থির ভঙ্গিতে সেভাবেই দাঁড়িয়ে থাকে। ও শুনতে চায় গ্রামে এসব হচ্ছেটা কি। ওর ভ্রু কুচকানো এ পর্যায়ে একজন মধ্যবয়স্ক লোক ধ্রুবর কাঁধে ধাক্কা দিয়ে শাসিয়ে উঠে, এই ছেলে গ্রামের মুরুব্বিদের সিদ্ধান্তের উপরে কথা বলার সাহস হয় কেমনে তোমার? ধ্রুব সেই ধাক্কায় পিছিয়ে যায়, বুকের দিকে একবার চেয়ে। পরপর শান্ত চোখে ওই লোকটাকে দেখে শুধু এটুকু বলল, গায়ে হাত দিবেন না। ওই মধ্যবয়স্ক লোক তবুও এগিয়ে যায় ধ্রুবর দিকে। ধ্রুব পেছাতে থাকে। ওর রাগ ধীরে ধীরে বাড়ছে। যে কোনো মুহূর্তে ঘুষি পড়তে পারে। ওই লোক ধ্রুবর বুকে ধাক্কা দিতে দিতে বলল, প্রেমের পক্ষে থাকো, আল্লাহর বিরোধিতা করো, সাহস কম না তোমার। ধ্রুব পেছাতে থাকে। ধ্রুবর আঙুল চেপে ইফাজও পেছায়। এক পর্যায়ে ধ্রু থামে, আর পেছায় না। ওই লোক এবার চূড়ান্ত খারাপ কথাটা বলে ফেলে, গ্রামের কোনো ছেড়িরে পছন্দ হয়েছে? নিজের রাস্তা ক্লিয়ার করতেছস নাকি? ব্যাস। ধ্রুবর রাগ এবার তুঙ্গে উঠে যায়। ও রক্তলাল চোখে চেয়ে হাত উঁচিয়ে ঘুষি বসাতে উদ্যত হল। ইফাজ ভয় ধ্রুবর আঙ্গুল ছেড়ে দুহাতে চোখ চেপে ধরল, তবে ধ্রুবকে আটকে দিল অন্য একজন বৃদ্ধ। ধ্রুবর হাত চেপে ধরতেই ধ্রুব চেঁচিয়ে উঠল, ছাড়ুন আমাকে। ব্যাডার কত বড় সাহস! কাকে নিয়ে কি বলছে? আমি অদ। ধ্রুব থমকে উঠে থেমে গেল। হঠাৎ কি বলতে যাচ্ছিল ও? ধ্রুব ঠান্ডা হয়ে যায় একদম। হাত নামিয়ে গায়ের টি শার্টের ময়লা ঝাড়তে ঝাড়তে ভ্রু কুঁচকে সামনে থাকা লোকটার দিকে চায়। মধ্যবয়স্ক ওই লোকটার চোখে উপহাসের হাসি। ধ্রুব চোখ উল্টে ফেলে।
হতাশ ও নিজেকে সামলাচ্ছে ও অদিতির জন্যে, অথচ এরা ওকে ভালো থাকতেই দিচ্ছে না। এসবের পর ইফাজ ধ্রুবকে টেনে নিতে লাগলো বাড়ির দিকে। ধ্রুব ইফাজের সঙ্গে হাঁটছিল ঠিকই, কিন্তু বারবার পেছনে তাকিয়ে তাকিয়ে দেখছিল গ্রামের মানুষদের উন্মত্ত আচরণ। বাড়ি পৌঁছানোর পর দেখতে পেল তোফাজ্জল হায়াতের উঠোনে বিচার সভা বসার জন্য চেয়ার টেবিল সাজানো হয়েছে। ফাহিমা তখন চুলায় চা বসিয়েছেন। ইফাজ বাড়ি ঢুকতে না ঢুকতেই তাকে কাজে লাগিয়ে দেওয়া হলো। হঠাৎ ধ্রুবের দৃষ্টি গেল এক কোণে চেয়ার হাতে দাঁড়ানো অদিতির দিকে। ধ্রুব তাকিয়েই রইল। ওর চোখ অদ্ভুতভাবে ভীষণ শান্ত ছিল। অদিতির চোখে মুখে নীরবতা ধ্রুব চেয়েছিল। অদিতি দীর্ঘশ্বাস ফেলে উঠোনে চেয়ার রেখে ভেতরে চলে গেল। এর মধ্যেই তোফাজ্জল হায়াতের উঠোনে লোকজনে গিজগিজ করতে লাগল। গণ্যমান্য লোকেরা চেয়ারে বসেছেন, কেউ দাঁড়িয়ে কেউ বসে আছে। মাঝখানে দাঁড় করিয়ে রাখা হয়েছে সেই ছেলে মেয়েটিকে। দুজনই অবিরাম কাঁদছে। ছেলেটির বাবা মা লজ্জায় মাথা নত করে আছে। মেয়েটির বাবা গাছ ধরে দাঁড়িয়ে আছেন, চোখে পানি, যে কোনো মুহূর্তে জ্ঞান হারাবেন। বিচার শুরু হলো। ধ্রুব একপাশে দাঁড়িয়ে আছে। অদূরে জানালার পর্দার ফাঁকে অদিতির অর্ধেক মুখটুকু দেখা যাচ্ছে। তোফাজ্জল হায়াত বিচারে এলেন। সবাই জায়গা ছাড়ল উনার জন্যে। তোফাজ্জল সকলের মধ্যমণি হয়ে চেয়ারে পায়ের উপর পা তুলে বসলেন। তার চোখে ছিল শীতল দৃষ্টি। গ্রামের লোকজন জানালো, সাব, এদের ধানক্ষেতের পাশে অশ্লীল কাজ করতে দেখা গেছে। সঙ্গে সঙ্গে ছেলেটি প্রতিবাদ করে বলল, আমরা কোনো অশ্লীল কাজ করিনি, আমরা শুধু দেখা করছিলাম। তোফাজ্জল হাত তুলে ছেলেটিকে থামিয়ে দিলেন। ছেলেটি হাত দেখে থেমে গেল। তোফাজ্জল তারপর ছেলেটির পরিবারের দিকে তাকিয়ে বললেন, আপনারা কিছু বলবেন? ছেলের বাবা কাঁদতে কাঁদতে বললেন, আপনি যা সিদ্ধান্ত নেন নিন। ওকে আমি আজ থেকে গ্রামবাসীর সামান্য ত্যায্য করলাম। ছেলেটি হতবাক হয়ে চিৎকার করে উঠল, আব্বা। ছেলের চিৎকারে মুষড়ে পড়লেন উনি, কিন্তু একঘরে করে দেবার ভয়ে শাসিয়ে উঠলেন, চুপ, তোর মা মরার পর আমি তোকে কত কষ্টে বড় করেছি যাতে তুই বড় হলে রঙ্গলীলা করতে পারো, সেই জন্যে। লা যা নোয়ার। ছেলের চোখ বুজে ফেলেছ। বাবার মুখে নিজেকে নিয়ে ঘেন্না ওর রুহ অবধি কাঁপিয়ে তুলেছে যেন। তোফাজ্জল ওসব দেখেন না। উনি মেয়ের পরিবারকে জিজ্ঞেস করলেন, আপনাদের কিছু বলার আছে? মেয়েটির পরিবারও একই সুরে কথা বলে। মেয়েটির বাবা কান্নায় ভেঙে পড়ে বললেন, আমার মেয়েকে আমি ত্যায্য করলাম। আপনি যা সিদ্ধান্ত নেবেন তাই মাইনা নেব। মেয়েটি এবার শব্দ করে ফুপিয়ে কেঁদে ফেলল। ছেলে হয়তো মেয়ের কান্না শুনে অপরাধবোধে ভুগে ও এবার আর কোনো উপায় না পেয়ে সোজা তোফাজ্জল হায়াতের পায়ে পড়ে গেল। তোফাজ্জল ওইভাবেই বসে নড়লেন না জায়গা থেকে। ছেলে পায়ে হাত দিয়ে কাঁদতে লাগলো, চাচা, আমি ওকে বিয়ে করে ফেলবো, আমাদের সম্পর্ক আমি হালাল করে দিব। প্লিজ, তবুও এত বড় শাস্তি দেবেন না আমাদের। তোফাজ্জল হায়াত পা সরিয়ে ফেললেন। ছেলেটা মুখ থুবড়ে মাটিতে পড়লে মেয়েটা হন্তদন্ত হয়ে এগিয়ে যেতে চাইলে তাকে আটকে ফেলা হলো। ছেলেটা চোখ মুছে উঠে দাঁড়ালো। তোফাজ্জল কঠোর কণ্ঠে বললেন, প্রেম করার আগে এই প্রস্তাব দিলে আমরা মেনে নিতাম। হারাম কাজ করার আগে কেন হালাল করার কথা মাথায় এলো না? ধ্রুব শুনতে থাকে। ছেলেটি বিষণ্ণ গলায় বলল, ওর পরিবার মানবে না। আমি বেকার তাই। তাছাড়া আমি ভয় পেয়েছিলাম, তাই আপনাদের কাছে যেতে পারিনি। তোফাজ্জল হায়াত বললেন, আমি তোমাকে চাকরি দিতাম, তুমি আমার কাছে কেন আসনি? ছেলেটি উত্তর দিল, আমি ভয় পেয়েছিলাম চাচা। আপনি প্রেমের এত ঘোর বিরোধী, যদি কিছু করে ফেলতেন। তোফাজ্জল আশপাশে তাকিয়ে সবার জবাব নেওয়ার জন্যে বললেন, আমি এই গ্রামে কাউকে সৎ পথে সাহায্য করতে অস্বীকার করেছি আজ অবধি? কেউ কি কখনো আমার কাছে আসতে ভয় পেয়েছ? গ্রামের লোকেরা একে অন্যের দিকে তাকালো। শেষমেশ সবাই মাথা নেড়ে তোফাজ্জলের অবদানের কথা এক বাক্যে স্বীকার করল। তোফাজ্জল এবার ছেলেটার দিকে তাকালেন, বললেন, হারাম তো হারামি। এবার অন্যদের সঙ্গে যা ঘটেছে তোমাদের সঙ্গেও তাই ঘটবে। এই কথায় যেন পুরো উঠোনে হইচই লেগে গেল। ছেলেটি এবার নিজেই কেঁদে ফেলল। তোফাজ্জল হায়াত উঠে দাঁড়ালেন। সবার উদ্দেশ্যে বললেন, ওদের এখনই বিয়ে দেওয়া হবে, কাজী আনা হোক।
তারপর তোমরা এই গ্রাম ছেড়ে চলে যাবে। যেহেতু তোমাদের বাবা মা তোমাদের ত্যায্য করেছেন, তাই তাদের একঘরে করা হবে না। তবে যদি তাদের সঙ্গে তোমাদের পরিবারের কোনো যোগাযোগ প্রমাণিত হয়, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ছেলে মেয়ের বাবারা সবাই হতবুদ্ধি হয়ে তোফাজ্জলের দিকে তাকিয়ে রইল। ওদের হৃদয় থমকে গেছে, যেন মুহূর্তেই কোলাহল শুরু হয়ে গেল। তোফাজ্জল নিজের ঘরের দিকে হাঁটতে শুরু করলেন। হঠাৎ পেছনে থেকে সেই ছেলেটি চিৎকার করে ডেকে উঠল, হায়াত সাব, দাঁড়ান। ছেলেটির চিৎকারে তোফাজ্জল থামলেন। পেছনে ফিরে গম্ভীর শান্ত দৃষ্টিতে ছেলেটিকে দেখলেন। সঙ্গে উপলব্ধি করলেন ওর চোখের হিংস্রতা, প্রতিশোধপরায়ণতা। ছেলেটি এগিয়ে এসে মুখোমুখি দাঁড়ালো উনার। তার চোখে ছিল অদ্ভুত এক ভাষা। সে তার ভেজা চোখ দুটো তোফাজ্জলের চোখে রেখে বলল, আপনি এত প্রেম বিরোধী লোকের ভালোবাসার উপর আঙ্গুল তোলেন। যদি কোনোদিন আপনার ছেলে মেয়ে প্রেম করে, তখন কি করবেন? তখন কেমন বিচার করবেন? ধ্রুব থমকে তাকিয়ে রইল। ওর নিঃশ্বাস আটকে গেছে। তোফাজ্জলের জবাব শোনার জন্যে ওর ভেতরে ছটফট। তোফাজ্জল গ্রামবাসীর দিকে তাকালেন। সবার চোখে এক অদ্ভুত কৌতূহল। তোফাজ্জল গভীর শ্বাস নিলেন। দু মুহূর্তে না ভেবে বলে ফেললেন, সেদিন আমি নিজের হাতে আমার মেয়েকে খুন করব। ধ্রুব বিস্মিত হয়ে তাকালো তোফাজ্জলের দিকে। ওর হৃদয় তখন টগবগিয়ে রক্ত ছুটছে। ধ্রুব যেন নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারছিল না। একজন বাবা এমন কথা কিভাবে বলতে পারে? ধ্রুব অবাক হতবম্ব চোখে জানালার দিকে তাকায়। অদিতির চোখটুকু আজ শান্ত স্থির ও জানতি। ওর জন্যে এসব কথা আজ নতুন নয়। ধ্রুব তাকাতেই অদিতি চোখ নামিয়ে ফেলল। ধ্রুব বোঝে আজ অদিতির কিছুই বলার নেই। তোফাজ্জল ছেলেটার চোখ থেকে চোখ সরিয়ে গ্রামের সবার উদ্দেশ্যে বললেন, আগামীকাল আমার মেয়েকে আমার পছন্দ করা ছেলের বাড়ি থেকে দেখতে আসবে। আপনাদের নিমন্ত্রণ রইল, আসবেন। ধ্রুব হাত মুষ্টিবদ্ধ করে চুপচাপ শুধু শুনে যায়। তোফাজ্জল তারপর ছেলের কঠিন চোখের দিকে চেয়ে থেকে বললেন, মেয়ে ছেলে মানুষ করতে জানতে হয়। আমি দোয়া করি তুমি যেন ভালো বাবা হও। এই কথা বলে তোফাজ্জল নিজের ঘরের ভেতর চলে গেলেন। ছেলেটিকে ঘিরে ধরে গ্রামের লোকেরা শাসাতে লাগল। কেউ বলল, তুই এভাবে কথা বললি কেন? হায়াত সাহেবের সঙ্গে এভাবে কথা বলতে তোর সাহস হলো কি করে? ছেলেটি চুপচাপ দাঁড়িয়েছিল, তার চোখ ভ্রুকুঞ্চিত। সে তোফাজ্জলের ঘরের দিকে তাকিয়েই রইল। ধ্রুব শুধু ওই ছেলেটাকে দেখতে থাকে, যার মধ্যে ও নিজের প্রতিচ্ছবি দেখতে পারছে। বিচার কাজ শেষ হয়েছে। ধ্রুব ঘরে এসে ঠাস করে দরজা বন্ধ করে বিছানায় গিয়ে বসেছে। রীতিমতো ফুঁসছে ও মন যেন অসংখ্য শব্দ আর প্রশ্নের ভারে চিৎকার করে উঠতে চাইছে। সারাদিনের ঘটনা মাথায় ঘুরপাক খাচ্ছিল। গ্রামবাসীর হিংস্র চাহনি, ছেলেটার অসহায় আকুতি আর তোফাজ্জল হায়াতের কাঠিন্য, সবকিছুই যেন ওর বুকের ভেতর একটা ভারী পাথরের মতো চেপে বসেছে। ধ্রুবর সবকিছু অসহ্য লাগছে। ও জুতো পায়ে বিছানায় লম্বালম্বি শুয়ে পড়ল। সারারাত চোখের পাতা এক মুহূর্তের জন্য বন্ধ হচ্ছিল না। বারবার বারবার মনে পড়ছিল ছেলেটার শেষ প্রশ্ন, যদি আপনার মেয়ে প্রেম করে সেদিন কি করবেন? আর তোফাজ্জল হায়াতের সেই জবাব, নিজের হাতে খুন করব। ধ্রুব অন্ধকার ঘরের সিলিংয়ের দিকে চেয়ে থাকে। একসময় অতিষ্ঠ হয়ে আবার উঠে বসে পড়ে। বাতি জ্বালিয়ে মাথাটা নিচু করে চুপচাপ বসে থাকে। একসময় সেটাতে শান্তি না মিললে যথে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। চাঁদের আলোয় গ্রামের কাঁচা রাস্তা, উঠোনের মাটি আর দূরে নদীর ঢেউগুলো জ্বলজ্বল করছিল। কিন্তু ধ্রুবর চোখে সেই আলো ধরা পড়ছিল না। তার চোখের সামনে বারবার ভেসে উঠছিল ছেলেটার কান্না, মেয়েটার ভীত মুখ আর তোফাজ্জল হায়াতের কঠিন মুখটা। ওই ছেলেটা ধ্রুব হতে পারত, মেয়েটা অদিতি হতে পারত। ধ্রুব ওই ছেলেটার জায়গায় নিজেকে বসিয়ে ভেতরে ভেতরে ফুঁসে উঠল। জানালার গ্রিলে হাত ঠেসে চেপে ধরে কল লাগালো কাউকে। ওপাশ থেকে কল রিসিভ হলে ধ্রুব হিসহিসিয়ে বলল, লক্ষ্মীপুর গ্রাম, ছেলে ঢাকার ম্যানেজার। খোঁজ নাও, আপাতত এটাই করো, বলদের পরবর্তী কাজ আমি জানিয়ে দেব। সকাল সকাল তোফাজ্জল তৈরি হচ্ছেন বাজারে যেতে। ধ্রুব তখন ঘুমাচ্ছিল। সারারাত অস্থিরভাবে এদিক ওদিক পায়চারি করে সে অনেক কিছু ভেবেছে। সঙ্গে ইমনের সঙ্গেও আলোচনা করেছে। এসব করতে করতে ভোররাতে চোখ লেগেছে।
হঠাৎ ঘুমের মধ্যে ধ্রুবর অ্যালার্ম বেজে উঠল। জীবনেও অ্যালার্ম শুনে ঘুম থেকে না ওঠা ধ্রুব এবারেও ভ্রুট্রু কুঁচকে মহাবিরক্ত হয়ে হাত দিয়ে মোবাইলের অ্যালার্ম বন্ধ করে ফেলল। তারপর আবার আরেক ঘুম। হঠাৎ করে ফ্যানটাও বন্ধ হয়ে গেল। গরমে ধ্রুব অসহ্যভাবে চোখ খুলে ফেলল। বুঝল কারেন্ট চলে গেছে। রেগেমেগে এলোমেলোভাবে হেলে দুলে চোখ ঘষতে ঘষতে ধ্রুব ঘুম থেকে উঠে বসল। চোখ উল্টে সিলিং ফ্যানের দিকে চেয়ে গালি দিয়ে বসল, বা লের কারেন্ট। ধ্রুব ফোন হাতে নিল। ফোনের টাইম দেখতেই তার চোখ কপালে উঠল। শীত শীত। ও দ্রুত বিছানা থেকে উঠে উদঙ্গায় শার্ট খুঁজতে লাগলো। আজ তাকে পরিকল্পনামাফিক কাজ করতে হবে। ধ্রুব দৌড়ে ড্রয়ারে শার্ট খুঁজছে, আর অপর হাতে ঘড়ি কবজিতে লাগাচ্ছে। আজ তার পুরো দিন অভিনয় করতে হবে। বখাটে উগ্র ধ্রুব থেকে হতে হবে ডিসেন্ট শান্ত ইনোসেন্ট ধ্রুব। এসব মাথায় আগে কখনো আসেনি। গতকাল ইমন একটা বুদ্ধি দিয়েছে। ধ্রুব ফলো করতে চায়নি, কিন্তু ইমন বলেছে জোর দিয়ে, এটা করা জরুরি প্ল্যানের অর্ধেক এটা। তাই না চাইলেও এসব করতে রাজি হয়েছে ধ্রুব। আপাতত ধ্রুবর কাছে অপশনাল প্ল্যান নেই, তাই এটাই শাহ ভরসা। রেডি হয়ে ভাঙা আয়নার সামনে দাঁড়ালো ধ্রুব নিজেকে ঘুরে ঘুরে দেখে। হঠাৎ ঠোঁট উল্টে নিজেই নিজের কাঁধে থাপ্পড় দিয়ে বলল, গুড জব ধ্রুব ইয়ামিন। তারপর চুল ঠিক করে বেরিয়ে এল মেহমানদের ঘর থেকে। নিচে নামতেই তার চোখ গেল দুজন কাজের মহিলা বাড়িঘর পরিষ্কার করছে। ধ্রুব সেটা দেখে কিছুক্ষণ সেভাবেই দাঁড়িয়ে রইল। একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর বড় বড় পা ফেলে হেঁটে গেল বড় ঘরে। তোফাজ্জল তখন সবে খেতে বসেছেন। পাশেই বাজারের ব্যাগ এনে রেখেছেন ফাহিমা। ধ্রুব যেতেই তোফাজ্জল তাকালেন তার দিকে। গম্ভীর স্বরে চেয়ার ইশারা করে বললেন, খেতে বসো। ধ্রুব তোফাজ্জলের থেকে বেশ দূরের চেয়ারে গিয়ে খেতে বসল। তোফাজ্জল খেতে খেতে ফাহিমাকে জিজ্ঞেস করলেন, ইফাজ কোথায়? ফাহিমা তোফাজ্জলের পাতে আটার রুটি তুলে দিতে দিতে উত্তর দিলেন, ঘুমোচ্ছে। তোফাজ্জল শুনে রেগে গেলেন। রুটি ছেঁড়া বাদ দিয়ে কঠোর স্বরে বলে উঠলেন, আজ বাড়িতে মেহমান আসবে, আর তোমার ছেলে ঘুমোচ্ছে? ডেকে তুলো ওকে, আমার সঙ্গে বাজারে যাবে। ফাহিমা কিছুটা অনুরোধ করে বললেন, সবে ফজর হয়েছে, এখন ঘুম থেকে উঠাব? তোফাজ্জল কিছু বলবেন, তার আগেই ধ্রুব খাবার খাওয়া থামিয়ে বলল, আঙ্কেল আপনি চাইলে আমি যেতে পারি আপনার সঙ্গে। তোফাজ্জলের ভ্রু কুঁচকে গেল মুহূর্তেই। জিজ্ঞেস করলেন, তুমি বাড়ির মেহমান হয়ে যাবে আমার সঙ্গে? ধ্রুব নিজেকে নম্র দেখানোর চেষ্টা করে বলল, আপনি আন্টি আমার জন্যে এত করছেন, গ্রেটফুল ফর দিস, তাই যাবার আগে কিছুটা শোধ করে দিতে চাইছি বলতে পারেন। ফাহিমা তো গদগদ হয়ে গেলেন। ধ্রুবর এমন নম্র ব্যবহারে তোফাজ্জল না করবেন ভেবেছিলেন। উনি চুপচাপ ধ্রুবর কথা পাশ কাটিয়ে গেলেন। ধ্রুব সেটা দেখে আবারও বলল, বাজার করা আমি তেমন পারি না, আপনার কাছ থেকে শিখতে চাইছিলাম। তোফাজ্জল এবার আর না করলেন না। খেতে খেতে বললেন, আচ্ছা যেও। রাজি করিয়েই অবশেষে ধ্রুব থামল। তোফাজ্জল ধ্রুবকে নিয়েই বাজারে গেলেন। বাজারে সবাই ধ্রুব তোফাজ্জলকে দেখে বারবার তাকাচ্ছিল। একজন তো জিজ্ঞেস করেই ফেলল, হায়াত সাব মেয়ের জামাই নাকি? তোফাজ্জল অপ্রস্তুত হয়ে গেলেন। ধ্রুব মনে মনে হাসে। তোফাজ্জল আর চোখে ধ্রুবকে দেখলে ও দ্রুত এমন একটা ভাব করল যে জীবনেও ধ্রুব এমন আজব কথা শুনেওনি। তোফাজ্জল গলা পরিষ্কার করে উত্তর দিলেন, না, বাড়ির অতিথি, বলে আবার হাঁটা ধরলেন। ধ্রুব তোফাজ্জলকে পাশাপাশি হাঁটার সময় একদম জামাই শ্বশুর লাগছিল। শহুরে জামাই, তার গ্রাম্য গম্ভীর শ্বশুর দারুণ মানিয়েছিল ওদের। তাই বোধহয় ওরা বাজারে যেতে যেতেই কয়েকবার একই প্রশ্নের সম্মুখীন হয়েছে। ধ্রুব তো এতে ভীষণ মজা নিচ্ছে, অথচ মুখ করে রেখেছে চূড়ান্ত গম্ভীর নিষ্পাপ। তোফাজ্জল এসব বারবার দেখে অস্বস্তিতে কাঠ হয়ে গেলেন। কিছুটা গম্ভীরভাবে ধ্রুবকে বললেন, একটু দূরে থেকে হাঁটো আমার থেকে। ধ্রুব না বোঝার ভান করে বলল, কেন আঙ্কেল? তোফাজ্জল জবাব দিলেন না, বরং নিজেই ধ্রুবকে ফেলে আগে আগে হাঁটা ধরলেন। ধ্রুব পেছনে পেছনে হাঁটছে, তার ঠোঁটে অদ্ভুত মশকরা খেলা করছে। ফেরার পথে ধ্রুব নিজে থেকে তোফাজ্জলের হাতে থাকা সব বাজারের ব্যাগ নিয়ে নিল নিজের হাতে।
তোফাজ্জল মানা করতে চাইলেন। তখন ধ্রুব বলে ফেলল, সমস্যা নেই আঙ্কেল, আপনি বয়স্ক লোক হয়ে এসব ক্যারি করার দরকার নেই, আমি সাহায্য করি না। তোফাজ্জল আর না করলেন না। ধ্রুব ইতিমধ্যেই তোফাজ্জলের মন কিছুটা জয় করে ফেলেছে। উনি বারবার ধ্রুবকে দেখছিলেন, ছেলেটা এত ভালো। ধ্রুব যখন বাজার করে বাড়ি ঢুকেছে, তোফাজ্জল তখন গোসল করতে পুকুরে নেমেছেন। ধ্রুব বাজার নিয়ে ডাকলো বাড়ির বাইরে, আন্টি বাজার। ফাহিমা আসার আগেই চোখে পড়ল অদিতিকে। তার মাথায় ঘোমটা টানা, চোখটা অদ্ভুতভাবে শান্ত। আজ ধ্রুবর দিকে অদিতি সেভাবেই চেয়ে এগিয়ে এলো। ধ্রুব অদিতির ওই চোখ দেখে অনেক কিছু বুঝে গেল। ধ্রুব অদিতির দিকে চেয়ে ভীষণ স্বাভাবিকভাবে ওর দিকে ব্যাগ এগিয়ে দিল। অদিতি ব্যাগ নিল না, বরং চাপা গলায় এটুকু বলে উঠল, আমার বিয়েতে আপনার আনন্দ দেখে ভালো লাগছে আমার। ধ্রুব চোখ তুলে দেখল অদিতিকে। ওর চোখের ভাষা অদিতি বুঝে না। অদিতি চিন্তিত ভঙ্গিতে বলল, কি চাইছেন, কি করছেন, খোদ আপনি ছাড়া কেউই ভালো জানে না। ধ্রুব উত্তরে নিজেও চাপা গলায় ধীমে আওয়াজে বলল, কিচ্ছু চাইব না। যদি এক্ষুনি তুমি আমার প্রপোজের জবাব দিয়ে দাও, সময় আছে এখনো অদিতি। আমার এসব কিছু করার দরকারই ছিল না। তুমি আমাকে ঘোরাচ্ছ নিজের পেছনে, আর আমি ধ্রুব ঘুরছিও। গড। অদিতি কিছু বলবে, তার আগেই ফাহিমা আঁচলে তখন হাত মুছতে মুছতে উঠোনে এলেন। ফাহিমাকে দেখে অদিতি দ্রুত বাজারের ব্যাগ ধ্রুবর হাত থেকে নিয়ে ঘরে ঢুকে গেল। ধ্রুব ফাহিমাকে দেখিয়ে দেখিয়ে কপালের ঘাম মুছল। ফাহিম সেটা দেখে বললেন, বাবা বিশ্রাম নাও ঘরে গিয়ে, অনেক করেছ তুমি। ধ্রুব নম্রভাবে হাসল, উত্তর দিল, নো প্রবলেম আন্টি। ফাহিমা ধ্রুবর এমন দায়িত্ববোধ দেখে হঠাৎ ভেবে বললেন, বিয়ে করেছ তুমি? ধ্রুব বুঝল প্ল্যান লাইন মতোই আছে। ও লাজুক গলায় মাথার পেছনটা চুলকে নত মুখে উত্তর দিল, মন মতো পাত্রী পাইনি আন্টি, পেলে করে ফেলার ইচ্ছে আছে। ফাহিমা এবার মশকরা করে বললেন, খুঁজে দিই আমরা তোমার জন্যে পাত্রী। এই গ্রামে অনেক ভালো মেয়ে আছে কিন্তু ধ্রুব লাজুক ভাব ফুটিয়ে তোলার চেষ্টা করে উত্তর দিল, আপনারা যা ভালো মনে করেন। ফাহিমা ধ্রুবর অভিনয়ের লজ্জা দেখে হেসে ফেললেন। ধ্রুব পাশ কাটিয়ে দ্রুত ঘরে চলে গেল। রুমে গিয়েই কল লাগালো ইমনকে। ওপাশে ইমন কল ধরলে ধ্রুব দিয়ে উঠে রাম ধমক, লা কি বুদ্ধি দিছ সেগুলা? একটিং অনেক লেম হয়ে যাচ্ছে ইমন, আমি পারবো না এসব, অন্য আইডিয়া দে। ইমন তখন খাচ্ছিল। ও খাবারের লোকমা হাতে তুলে আবার ফেলে দিল। মুহূর্তেই দ্রুত বলে উঠল, আমার ভাই ঠান্ডা হ, এছাড়া আর উপায় নাই। তুই আমার কথা মতো কাজ করে দেখ না একবার, তারপর অদিতি তোরই গ্যারান্টি। ধ্রুব চোখ ছোট ছোট করে তাকালো, বলল, যদি তোর এই আজগুবি প্ল্যান ঠিকঠাক কাজে না লাগে তোকে তো আমি খাইছি। ইমন হেসে আত্মবিশ্বাসী গলায় বলল, করবে বাপ, করবে। তুই জাস্ট আমি যা বলছি ঠিকঠাক করে যা। সন্ধ্যা থেকেই অদিতির ঘরে সাজসাজ রব। ছেলেপক্ষের জন্য নতুন কাপড়, মিষ্টি আর খাবারের আয়োজন চলছে। অদিতির মা ব্যস্ততায় শ্বাস ফেলার সময়টুকুও পাচ্ছেন না। আর অদিতি, সে চুপচাপ, তার মুখ থমথমে। খোলা জানালার পাশে দাঁড়িয়ে গাছের দুলতে থাকা পাতাগুলোর দিকে তাকিয়ে আছে। মনে এক অদ্ভুত শূন্যতা। ধ্রুবকে অত্যন্ত স্বাভাবিক লাগছে, বরং মনে হচ্ছিল ধ্রুব নিজে এই বিয়েটা নিয়ে ভীষণ আনন্দিত। অদিতির মুখটা থমথমে হয়ে এলো। হবে না কেন আনন্দিত? একসময় যে ছেলে অদিতির সঙ্গে সামান্য কথা বলার জন্য মরিয়া হয়েছিল, তাকে অদিতি পরিবারের দোহাই দিয়ে পাত্তা দেয়নি। ধ্রুব অদিতিকে ছেড়ে দিলেও আজ অদিতি অবাক হবে না। অদিতিদের সঙ্গে তো এমনই হওয়া উচিত। ধ্রুব ঘরের বাইরে দাঁড়িয়ে চেয়ার সাজাচ্ছে। হঠাৎ ওর চোখ গেল জানালার দিকে। অদিতিকে দেখেও ঠোঁটে একবারেও হাসি নেই, চোখ দুটো মলিন। ধ্রুব চেয়ার হাতে নিয়ে সেভাবেই দাঁড়িয়ে রইল। বিড়বিড় করে বলে গেল, তোমার চোখ আমাকে ভালোবাসে ঠিকই, কিন্তু তোমার ঠোঁট আমার সঙ্গে বারবার বেইমানি কেন করে? অদিতি। ধ্রুব অদিতির দিকে তাকিয়েছিল। অদিতির এলোমেলো দৃষ্টি হঠাৎ রেগে গেল ধ্রুবর চোখে। অদিতি সোজা হয়ে দাঁড়িয়ে মলিন হাসল। ধ্রুব চোখ নামিয়ে
ছোট করে শ্বাস ফেলে ভেতরে চলে গেল। অদিতি কিছুটা অবাক হয়ে গেল, ধ্রুব কি ওকে পাশ কাটিয়ে এড়িয়ে গেল এইমাত্র? রাত হতেই গোটা গ্রাম হয়ে গেল জমজমাট। তোফাজ্জল হায়াতের উঠোনে মানুষের ভিড়, আলো ঝলমল করছে। কিন্তু অদিতি নিজের ঘরে সাদা চাদরের ওপর বসে আছে। তার চোখ ফোলা, মুখ শুকনো। বারবার মনে পড়ছে ধ্রুবর সেই গম্ভীর মুখ, সেই নিরাসক্ত গলা। ওদিকে ধ্রুব খাবারের তদারকি করছিল। তোফাজ্জল সারাদিন ধ্রুবর কাজ দেখে যারপরনাই খুশি, কিন্তু মুখে সেটা প্রকাশ করলেন না। তিনি ধ্রুবর কাছে এগিয়ে গেলেন। ধ্রুব উনাকে দেখেই আগ বাড়িয়ে বলল, আঙ্কেল, মশলাপাতি কম হয়েছিল, আমি এক্সট্রা আনিয়ে রেখে দিয়েছি। আর চিকেন এক্সট্রা লেগেছে, ওগুলো আনতে পাঠিয়েছি বাজারে। তোফাজ্জল ভ্রু কুঁচকে তাকিয়ে রইলেন ধ্রুবর দিকে। ধ্রুব বাজারের এক্সট্রা ফর্দ এগিয়ে দিল উনার দিকে। তোফাজ্জল সেটা হাতে নিলেন। একবার দেখেই আবার ভাঁজ করে পাঞ্জাবির পকেটে রেখে দিলেন। ধ্রুব আরও কিছু বলবে, তার আগে তোফাজ্জল শান্ত গলায় জিজ্ঞেস করে বসলেন, তুমি আমাদের জন্য এসব কেন করছো? কি উদ্দেশ্যে? ধ্রুব থেমে গেল। কি বলবে এখন? ওর মন বেপরোয়া হয়ে গেল হঠাৎ। বলতে চাইল নিজের আসল উদ্দেশ্য, কিন্তু বলতে পারে না এবারেও। ও মাথাটা নিচু করে ফেলে দোনামোনা করে বলে, নিজের শান্তির জন্যেই করছি আমি। আপনাদের আমার অনেক আপন মনে হচ্ছিল, তাই করছি। এর অন্য কোনো উদ্দেশ্য নেই। তোফাজ্জল এবার কিছুটা গলে গেলেন। যতই হোক গ্রামের মানুষ তো, সহজেই লোককে বিশ্বাস করা উনাদের কাজ। যাকে একবার মনে ধরে তার প্রতিটা কাজ তখন চোখে পড়ে একে একে। তোফাজ্জল ধ্রুবর কাঁধে হাত রাখলেন। আবেগ যেটুকু প্রকাশ না করলেই নয় সেটুকু প্রকাশ করে বললেন, তোমার কি আর বাকিদের মতো মনে হচ্ছে আমি খুব তাড়াহুড়ো করছি? ধ্রুব অবাক হল, জি আঙ্কেল। তোফাজ্জল আবারও বললেন, বাকিরা আমাকে দোষারোপ করছে, আমি মেয়েকে অল্প বয়সে নিজের কাছ থেকে বিদায় করে দিচ্ছি। ধ্রুব চোখ নামিয়ে নিচু গলায় বলল, আমি এসব ভাবিনি আঙ্কেল। তোফাজ্জল থামলেন। পরপর গম্ভীর স্বরে বলে যেতে লাগলেন, সবাই আমার সিদ্ধান্তে খুশি নয়, কিন্তু আমার আজকাল ভয় হয় ভীষণ অদিতিকে বিয়ে দিয়েই আমার মুখ বাঁচে। আজকাল গ্রামের মানুষ আমার দিকে বাঁকা নজরে তাকায়, কেউ কেউ অপেক্ষা করছে আমার মেয়ের প্রেমের খবর রটানোর। তাই আমি ঠিক করেছি আমি আজকে ওদের আকদ করিয়ে দিয়ে গ্রামের লোকদের মুখ বন্ধ করে ফেলতে পারে। ধ্রুব চুপচাপ শুনে গেল এসব কথা। ও শান্ত চোখে চেয়ে তোফাজ্জলকে দেখে। তোফাজ্জল হয়তো বাইরে যতটা কঠোর প্রকাশ করেন, ভেতরে ভেতরে ততটাও নন। তার মধ্যেও আবেগ, ভালোবাসা আছে, তবে সম্মান হারানোর ভয়টা গ্রাস করেছে তার অন্তর সবচেয়ে বেশি। ধ্রুব অপরাধবোধে ভুগে ভীষণ। ও এসব কি করছে? ইমনের বুদ্ধি নেওয়াটা কি উচিত হয়েছে? তোফাজ্জল জানতে পারলে কষ্ট পাবেন ভীষণ। ধ্রুব হালকা স্বরে বলে, ডোন্ট ওরি আঙ্কেল, আকদ আজকেই হবে। তোফাজ্জল ধ্রুবর কাঁধ থেকে হাত সরিয়ে ফেললেন। গলা পরিষ্কার করে বললেন, ভালোয় ভালো সব কাজ মিটে গেলেই হয়। তুমি এদিকটা দেখো, আমি ঘর থেকে আসি। অদিতি জানালার দিকে তাকিয়ে নিজের আতঙ্ক ঢেকে রাখার চেষ্টা করছিল। ঠিক এমন সময় ধ্রুব খাবারের দিক সামলে উঠোনে এলো। ঘড়িতে প্রায় সন্ধ্যা। ছেলেপক্ষ আসার কথা, কিন্তু কেউ এখন অবধি এসে পৌঁছায়নি। লোকজন কৌতূহলী হয়ে আছে। তোফাজ্জলের অন্তর এই পর্যায়ে মোচড় দিয়ে উঠল। তিনি কল লাগালেন ফারদিনকে। ওপাশ থেকে কল ধরতেই তোফাজ্জল শুরুতে শান্ত থাকার চেষ্টা করে বললেন, তোমরা কোথায় আছো? ফারদিন অকপটে জবাব দিল, চাচা আমি দুঃখিত, পারিবারিক কারণে আমি এই বিয়ে করতে পারবো না। আমি পর্তুগাল চলে যাচ্ছি, ওখানেই সেটেল হওয়ার পর বিয়ের চিন্তা করব। আমাদের পরিবার এই সিদ্ধান্ত নিয়েছে, আপনি যদি কিছু মনে না করেন। অদিতির বাবা এসব শুনে রেগে গেলেন ভীষণ। পুরো উঠোন স্তব্ধ তখন। সবার মুখে চাপা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তোফাজ্জল শেষ দেখে একটু দূরে গিয়ে নিচু কণ্ঠে বললেন, গ্রামের মানুষদের দাওয়াত করা হয়ে গেছে ফারদিন, মশকরার সময় না এখন। তোফাজ্জল থেমে আবার বললেন, তোমার বাবা কোথায়? ওকে ফোন দিয়ে কেন পাচ্ছি না?
আমি ভেবে পাচ্ছি না তোমরা কথা দিয়ে এভাবে কিভাবে কথার বরখেলাপ করতে পারো। ফারদিন নম্র গলায় জবাব দিল, আমি আসলেই অনেক দুঃখিত চাচা। পুরো সিদ্ধান্ত আমার। আব্বার এতে দোষ নেই। আমার প্লেনের টিকিট আজ রাত 10টায়। আমি এয়ারপোর্ট যাচ্ছি চাচা। আপনার মেয়ের জন্য আশা রাখছি আমার চেয়ে ভালো কাউকে খুঁজে পাবেন। তোফাজ্জল আর শুনলেন না। উনার মুখ কঠিন হয়ে গেল। উনি ফোন কেটে দিলেন মুহূর্তেই। ধ্রুব পাশে দাঁড়িয়েই শুনছিল। যা হচ্ছে ওর প্ল্যান মাফিক হচ্ছিল। ও এবার নিজের শেষ চালটা চালালো। তোফাজ্জলের কাছে এগিয়ে গিয়ে বলল, আঙ্কেল, ছেলে আসবে না? তোফাজ্জলের রাগে কাঁপছেন। উনি কঠিন গলায় কাঁপতে কাঁপতে বললেন, বেইমানি করেছে ওরা আমার সঙ্গে, ওদের এত বড় সাহস কি করে হলো আমি সেটাই বুঝতে পারছি না। ধ্রুব বলল, আঙ্কেল, গ্রামের মানুষ জানে আজ আকদ এভাবে বিয়ে ভেঙে গেলে আপনি বললে আমি ওকে শহর থেকে নিয়ে আসতে পারি। ধ্রুব এমনভাবে কথা বলছে যেন ও কিছুই জানে না এ ব্যাপারে। তোফাজ্জল উঠে দাঁড়ালেন। লুঙ্গি সামলে নিয়ে শান্ত গলায় শুধু বললেন, আমাকে ভাবতে দাও। ছেলেপক্ষ না আসার খবর পুরো গ্রামে ছড়িয়ে পড়েছে। চারদিকে গুঞ্জন কানাঘুষা। তোফাজ্জল হায়াতের কপালে ঘাম জমেছে। তিনি নিজের সম্মানের কথা ভেবে গম্ভীর মুখে চুপ করে বসে আছেন। কিন্তু চারপাশের গ্রামবাসীর খোঁচা কথা তার মুখ আরও ফ্যাকাশে করে তুলছিল। একজন তো বলেই ফেলল, বড় গলায় সবাইকে জানালেন বিয়ে হবে, আর এখন জামাই না করে দিয়েছে। তোফাজ্জল দাঁতে দাঁত চেপে সব শুনছিলেন। অপমানে তার মুখ লাল হয়ে উঠছিল। তিনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন, ভেতরে চলে গেলেন। ক্ষোভের খবর ফাহিমার কানে পৌঁছতেই ফাহিম দ্রুত শোবার ঘরে স্বামীর কাছে আসলেন। তোফাজ্জল জানালার পাশে চুপচাপ দাঁড়িয়েছিলেন। ফাহিমা গিয়ে তোফাজ্জলের কাঁধে হাত রাখলেন। তোফাজ্জল কেঁপে উঠলেন। ফাহিমা বললেন, ভেঙে পড়বেন না। পাত্রের অভাব নেই দেশে। আমরা অদিতিকে এর থেকেও ভালো জায়গায় বিয়ে দেব। তোফাজ্জল জবাবে বললেন, কিন্তু সম্মান যা যাওয়ার তা আজকেই চলে গেল ফাহিমা। সবাই জানে আজ আকদ, অথচ আজ সবাইকে যখন দাওয়াত করা হয়েছে তখন ফারদিন কিভাবে মানা করতে পারল? আগে বললেই আমি একটা ব্যবস্থা করে ফেলতে পারতাম। ফাহিম হঠাৎ কিছু একটা মনে পড়ে। উনি তোফাজ্জলের মুখের রাগী ভাবের দিকে চেয়ে দোনামোনা করে বললেন, আমার কাছে ভালো পাত্র আছে। আপনি সাহস দিলে বলতে পারি। তোফাজ্জল তখন গা ছাড়া ভঙ্গিতে বিছানায় গিয়ে বসলেন। বললেন, কে? ফাহিমা সরাসরি বলে ফেললেন, ধ্রুবকে কেমন লাগে আপনার? তোফাজ্জল অবাক হয়ে ফিরে তাকিয়ে বললেন, কোন ধ্রুব? আমাদের মেহমান? ফাহিমা বললেন, হ্যাঁ, ও আজ বলছিল ভালো পাত্রী পেলে বিয়ে করতে চায়। আমাদের অদিতির সঙ্গে ওকে মানাবেও ভালো। একটু ভেবে দেখুন না। তোফাজ্জল শুনলেন। তারপর বিরক্ত হয়ে বললেন, এভাবে একটা অজানা মেহমানের সঙ্গে বেশি বুঝো তুমি। ফাহিমা বসলেন তোফাজ্জলের পাশে। মতামত দিলেন, একবার খোঁজ নিয়ে দেখতে সমস্যা কোথায়? ছেলে আপনার সামনেই। বরিশালে ভালো চাকরি করে। দেখতে শুনতেও ভালো। লম্বা উঁচা। ওকে কোনো দিক থেকে খারাপ মনে হয়েছে আপনার? তোফাজ্জল তারপর কি যেন মনে করলেন। ফোন নিয়ে উনি কল লাগালেন কাউকে। ওপাশ থেকে সালাম এলো। তোফাজ্জল গম্ভীর স্বরে নির্দেশ দিলে, ধ্রুব ইয়ামিন সম্পর্কে খোঁজ নাও তো। এত রাতেও তোফাজ্জল ফোনে কারো সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলছেন। ফাহিমা কিছু সময়ের ওখানে থেকে তারপর অদিতির রুমে গেলেন। অদিতি বিছানার উপর বসেছিল। ওর মুখ সেভাবেই থমথমে শূন্য। ফাহিমাকে দেখে অদিতি ঢোক গিলে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলেন, ওরা আসবে না মা? ফাহিমা কাপড় গোছাতে গোছাতে বললেন, না, ফারদিন পর্তুগাল চলে গেছে আজ। অদিতির মনটাই আচমকা এই খবরে দারুণ খুশি খুশি হয়ে গেল। এসব কার কাজ ওর বুঝতে একটুও অসুবিধা হচ্ছে না। অদিতি ঠোঁটে তৃপ্তির হাসি ঝুলিয়ে জানালার বাইরে তাকালো। ধ্রুবকে এখান থেকে দেখা যাচ্ছে। ধ্রুব ওদের জানালার সামনে একটা চেয়ারে বসে আছে। ওর হাঁটুর উপরে ইফাজ বসে ক্যামেরা নিয়ে কিছু একটা করছে। ধ্রুব ভ্রু কুঁচকে ইফাজকে দেখছে। মাঝে মধ্যে শিখিয়ে দিচ্ছে কিছু। অদিতি অপলক দেখতেই থাকলো ধ্রুবকে। ফাহিমা হঠাৎ বললেন, তোর বাবা ভীষণ আতঙ্কে আছেন।
গ্রামবাসীর কাছে কি জবাব দেবেন? অদিতি দ্রুত চোখ সরিয়ে ফেলল ধ্রুবর দিকে। বিছানা থেকে উঠে মায়ের দিকে চেয়ে বলল, মা, এই গয়না গাটি খুলে ফেলব? আমার অসহ্য লাগছে। ফাহিমা কিছু একটা ভাবলেন, তারপরে বললেন, মেহমানরা আছে বাইরে, আরও কিছু সময় পড়ে থাক। অদিতি অবাক হল। মায়ের মুখ চোখ সুবিধার লাগছিল না। মা মনে হচ্ছিল কিছু একটা লোকাচ্ছে। এখনও এগুলো আর পরে রাখার মানে কি? তবুও অদিতি বরাবরই বাধ্যগত মেয়ে। ও সেভাবেই গয়না শাড়ি পরে থাকল। ফাহিমা কাপড় ভাঁজ করে সেগুলো হাতে নিয়ে তোফাজ্জলের রুমে ঢুকলেন। তোফাজ্জল সবে ফোন কেটেছেন। উনি বিছানার উপর বসে আছেন, কিছু একটা ভাবছেন যেন। ফাহিমা শুকনো ঢোক গিলে উনার পাশে বসলেন। কাঁধে হাত রেখে জিজ্ঞেস করলেন, খবর পেলেন? তোফাজ্জল উঠে দাঁড়ালেন। পেছনে ঘুরে গুরুগম্ভীর গলায় এটুকু বললেন, স্রেফ গ্রামবাসীদের চলে যাওয়া দরকার। ফাহিমা উঠে দাঁড়ালেন, বিস্মিত হয়ে বললেন, কি খবর পিন আগে সেটা তো বলুন। ধ্রুব সম্পর্কে কি বলেছে ওরা? তোফাজ্জল উত্তর দিলেন না। পাঞ্জাবি ঠিক করে বাইরে বেরিয়ে এলেন। ফাহিমা দাঁড়িয়ে রইলেন সেভাবেই। ধ্রুব তোফাজ্জলকে দেখে ইফাজকে রেখে উঠে দাঁড়ালো। ওর ভ্রু কুচকানো। তোফাজ্জলকে দেখে সুবিধার লাগছিল না। তোফাজ্জল সবার দিকে চেয়ে পুরনো স্বরে ফিরে ভাবগম্ভীর কণ্ঠে বললেন, খাওয়া দাওয়া শেষ হলে আপনারা এবার বাড়ি গিয়ে বিশ্রাম নিন। মেহমানদের মধ্যে এটা শুনে কিছুটা শোরগোল পড়ে গেল হঠাৎ। তোফাজ্জল সেটা দেখে বললেন, আমার মেয়ের পড়াশোনা শেষ হয়নি, তাই আমি নিজেই এই বিয়েতে মানা করে দিয়েছি। আমার মেয়ে রাজি নাই এই বিয়েতে। আমার মেয়ের ইচ্ছাই আমার ইচ্ছা। কথাগুলো শুনে ধ্রুব আহাম্মকের ন্যায় তোফাজ্জলের দিকে তাকিয়ে রইল। উনি কবে থেকে সন্তানদের ইচ্ছা অনিচ্ছার মূল্য দেওয়া শুরু করেছেন? আজ কেন যেন তোফাজ্জলকে দেখে স্বাভাবিক লাগছিল না। অদিতি ঘর থেকে এসব কথা শুনে খুশিতে মুখে হাত চাপা দিয়ে পালঙ্গে বসে পড়ল। ওর চোখে জল জমে গেছে রীতিমতো। তোফাজ্জলের এমন কথা ওর নিজেরই বিশ্বাস হচ্ছে না। ধ্রুব ভ্রু কুঁচকে আছে এখনো। ওর এসব কাণ্ড বিশ্বাসযোগ্য লাগছে না মোটেও। তোফাজ্জল নিজের সন্তানদের ইচ্ছাকে এত দাম দেন না, অথচ গ্রামবাসীকে এভাবে বললেন যেন উনি একজন আদর্শ বাপ। শেষমেশ মেহমানেরা চলে গেলেন সবাই। তোফাজ্জল ইফাজকে ধ্রুবর কাছ থেকে টেনে নিয়ে ঘরে ঢুকে ঘরের খিল দিলেন। ধ্রুব বাইরেই দাঁড়িয়ে রইল তখনও। ঘরে ঢুকে ধ্রুব সোজা ইমনকে কল দিলেন। ইমন সবে বাইরে থেকে ফিরে নিজের ঘরে ঢুকছিল। ধ্রুবর কল পেয়ে ফোন লাউডস্পিকারে দিয়ে ও শার্ট খুলতে খুলতে বলল, কি রে, ঘটনা কদ্দূর? ধ্রুব কিছুটা চিন্তা নিয়ে বলল, ডোন্ট নো, আমার অদিতির বাবাকে সুবিধার লাগছে না। ইমন গা থেকে টি শার্ট খুলতে খুলতে অবাক হয়ে বলল, ওই ব্যাটা কি তোর অ্যাক্টিং ধরে ফেলল নাকি? ধ্রুব কোমরে হাত দিয়ে ভাবুক গলায় বলে গেল, জানি না, আমার সন্দেহ হচ্ছে। মনে হচ্ছে উনি ভেতরে ভেতরে তালগোল কিছু একটা পাকাচ্ছেন। ইমন এবার হেসে হেসে বলল, তোর শ্বশুর তো তোর মতোই ক্রিমিনাল মাইন্ডের। জমবে ভালো তোদের। ধ্রুব ভ্রু কুচকাল, চূড়ান্ত বিরক্ত হয়ে বলল, হয়েছে মজা করা, এখন আমাকে আইডিয়া দে, কি করব এখন? ইমন গাল চুলকে বিভ্রান্তি নিয়ে বলল, তুই তোর নিজের মতো কাজ চালিয়ে যা। এন্ড উনাদের প্রতিক্রিয়া দেখে যা। আমার কেন যেন মনে হচ্ছে রেজাল্ট পজিটিভ। ধ্রুব ভ্রু বাঁকিয়ে বলল, বাট আমার সেটা মনে হচ্ছে না। ইমন ভ্রু বাঁকিয়ে বলল, তুই আমার কথা মতো কাজ কর। এটা তো মাত্র ডোজ নাম্বার 1 দিলি, বাকিগুলো ধীরে ধীরে সময় মতো দিয়ে দিবি। এখন আরাম করে ঘুমা। তারপর আবার ইমন জিহ্বা কামড়ে বলল, ও সবে মাত্র 10টা বাজে, তুমি তো আবার রাত 4টা না বাজলে ঘুমাও না। আচ্ছা বাই তাহলে। ধ্রুব ফোন কেটে দিল। তারপর সেটা টেবিলের ওপর রেখে বিছানায় বসল। দুহাতে মাথার চুল খামচে ধরে মাথা নিচু করে বসে থাকল। তোফাজ্জল ওই দিন রাতভর চিন্তায় ছিলেন। যে খবর দিয়েছে তার মতে ধ্রুব বরিশালে থাকে, ভালো মাল্টি ন্যাশনাল কোম্পানিতে ফটোগ্রাফির কাজ করে। মাসে 34,000 টাকা স্যালারি। ছেলে ভালো, বাবা মা দুজনেই অবসরপ্রাপ্ত শিক্ষক। ভালো পরিবার।
অদিতির জন্য এমন ছেলে ভাবাই যায়। তোফাজ্জল সেদিন পুরোটা রাত ঘুমাতে পারলেন না। শুধু ভাবলেন, ধ্রুবর সম্পর্কে গ্রামের লোকদের যে হিংসা প্রতিশোধপরায়ণতার নজর তার পরিবারের উপরে পড়েছে, তাতে যে কেউ যে কোনো ষড়যন্ত্র করে ফেলতে পারে। তোফাজ্জলের উচিত দ্রুত অদিতির বিয়ে দিয়ে দেওয়া, গ্রামের লোকের থেকে নিজের সম্মান রাখতে, এছাড়া আর উপায়ও নেই। তবে যে ছেলের কাছে তিনি খবর নিয়েছেন সে আধা ঘন্টার ভেতরে দ্রুত ধ্রুবর সম্পর্কে সব বলে দিল, যেন ও পূর্ব থেকেই জানত সব। ব্যাপারটা একটু খটকা লাগলেও পরে মনের ভুল ভেবে এড়িয়ে গেলেন উনি। তোফাজ্জল রাতের শেষ প্রহরে সিদ্ধান্ত নিলেন তিনি ধ্রুবের সঙ্গে কথা বলবেন, অদিতির কথাও তুলবেন। ধ্রুব যদি ভালো ছেলে হয় তাহলে তার ভদ্র শান্তশিষ্ট মেয়ে অদিতির জন্যে ও মন্দ হবে না। সকালে আগের মতোই ধ্রুব সকাল সকাল উঠল। ঘড়ির কাঁটায় তখন সবে 8টা। ধ্রুব খেতে বসেছে, পাশে তোফাজ্জল বসা। তোফাজ্জল গাঢ় চোখে তাকে নজরে রাখছেন। ধ্রুব ফাহিমার সঙ্গে মন খুলে গল্প করছেন, ইফাজের সঙ্গেও টুকটাক কথা চালাচ্ছে। তোফাজ্জল ওই দিন সারাদিন ধ্রুবকে নিজের চোখে দেখলেন। তার চলাফেরা, কথাবার্তার ধরন, গ্রামের লোকদের সঙ্গে ব্যবহার, সবকিছু দেখলেন। এসব দেখে তিনি এক পর্যায়ে সন্তুষ্ট হলেন এবং সিদ্ধান্ত নিলেন ধ্রুব অদিতির জন্য উপযুক্ত। পরদিন সকালে তোফাজ্জল ঘুম থেকে উঠে ধ্রুবর বাংলোর সামনে গিয়ে দাঁড়ালেন। ধ্রুব তখন রুমে ফোনে ইমনের সঙ্গে কথা বলছিল। তোফাজ্জল ঘরের বাইরে পায়চারি করতে করতে ভাবছেন ধ্রুবর সামনে কথাটা কিভাবে তুলবেন। ফাহিমা কাপড় মেলে দিতে দিতে উঠোনে স্বামীকে উসখুস করতে দেখে এগিয়ে উনার পাশে এসে দাঁড়ালেন। উনার দ্বিধা দূর করার জন্যে বললেন, এত কি ভাবছেন? বলে ফেলুন। মেয়ের জন্য ভালো পাত্র পেলে আমাদের ইগো সরিয়ে বলতে দোষ কি? তোফাজ্জল ফাহিমার দিকে তাকিয়ে কিছুটা অন্যমনস্কভাবে বললেন, ধ্রুবকে কি আমরা নিজেদের ভুল ভেবে নিচ্ছি না তো? ও যদি। ফাহিমা তার কথা থামিয়ে বললেন, ওমন কিছুই না। আপনি যান, কথা বলুন। আপনার বিচার কখনো ভুল হয় না। তোফাজ্জল ফাহিমার কথোপকথন দূর থেকে শুনে ইফাজ এক দৌড়ে অদিতির ঘরে গেল। অদিতি তখন নিজের বিছানা গোছাচ্ছিল। ইফাজ গিয়ে বিছানার ওপর লাফিয়ে পড়ল, ঝাড়ু হাতে। অদিতি রেগে গেল, রাগ দেখিয়ে বলল, মাত্র বিছানা গুছিয়েছি, ময়লা করে ফেলবি? উঠো বিছানা থেকে। ইফাজ ভ্রু নাচিয়ে নাচিয়ে বলল, যা বলতে এসেছি না শুনলে তুমি আমাকে কোলে তুলে নাচবে। অদিতি বিরক্ত হয়ে বলল, কি খবর? ইফাজ ঠোঁট বাঁকিয়ে বলল, আগে চকলেট দাও, তারপর বলবো। অদিতি পাত্তা দিল না। ইফাজ বোধহয় আবার ঢপ মারছে। ও ঝাড়ু দিয়ে বিছানার আরেক পাশ ঝাড়তে ঝাড়তে বলল, আমার কাছে চকলেট নেই, ভাগ এখান থেকে। ইফাজ এবার অদিতির কাছে ঝুঁকে ফিসফিস করে বলল, তোমার আর ধ্রুব ভাইয়ার নামে খবর আছে গো। খবর আছে? অদিতির বুক কেঁপে উঠল। ঝাড়ু হাতে ও অবাক হয়ে ইফাজের দিকে তাকালো। ইফাজ হাসছে। অদিতি ফাঁকা ঢোক গিলে আশপাশে কেউ আছে কিনা দেখে নিল। দরজায় খিল তুলে দিল। তারপর ও দ্রুত ড্রয়ার থেকে চকলেট নিয়ে ইফাজের হাত থামিয়ে দিয়ে ওর পাশে বসল। কম্পিত গলায় বলল, কি খবর? বল আমাকে। ইফাজ চকলেট খেতে খেতে জবাব দিল, আব্বা তোমার বিয়ের কথা বলবে আজ ধ্রুব ভাইয়ার সঙ্গে। আমি শুনেছি মা আর আব্বা কথা বলছেন, ধ্রুব ভাইয়ার কাছে তোমার নাম প্রস্তাব রাখবেন। অদিতির সমস্ত রুহ যেন এ কথা শুনে মুহূর্তেই কেঁপে খানখান হয়ে গেল। ও শটান দাঁড়িয়ে গেল, চোখ বড় বড় করে তাকালো ইফাজের দিকে। অবিশ্বাস্য গলায় বলল, তুই ফাজলামো করছিস? ইফাজ হেসে হেসে বলল, ফাজলামো না, যা শুনেছি তাই বলেছি, বিশ্বাস করলে করো, না করলে নাই। অদিতি থম হয়ে দাঁড়িয়ে রইল। ইফাজের কথা শুনে মনে হচ্ছে না ও মিথ্যা বলছে। অদিতিকে রোবটের মতো দাঁড়িয়ে থাকতে দেখে ইফাজ হেসে বিছানার উপরে উঠে অদিতির গলা জড়িয়ে ধরে বলল, ধ্রুব ভাইকে আমার হেব্বি লাগে। তোমার সঙ্গে বিয়ে হলে আমি এখন থেকে তাকে সবার সামনে দুলাভাই ডাকব, আর একাকী ডাকতে হবে না। অদিতি ভ্রু কুচকাল, কাপা গলায় বলল, একাকী দুলাভাই মানে? ইফাজ অদিতিকে ছেড়ে দিয়ে হতাশ গলায় ঠোঁট উল্টে বলল, ধ্রুব ভাইয়া আমাকে উনার ক্যামেরা দিয়ে শর্ত দিয়েছেন যেন আমি তাকে একা পেলে দুলাভাই বলে ডাকি।
আর কাউকে যেন দুলাভাই না ডাকি। অদিতি ভ্রু কুঁচকে চেয়ে রইল ইফাজের দিকে। পরপর শব্দ করে হেসে ফেলল। অদিতি ইফাজকে কোলে নিয়ে বলল, ক্যামেরা একেবারে দিয়ে দিয়েছেন? ইফাজ কোল থেকে নামার জন্যে ছটফট করতে করতে উত্তর দিল, হ্যাঁ। সঙ্গে ফিল্ম দিয়েছে এত্তগুলা। অদিতি হেসে হেসে ইফাজের গালে চুমু খেল। ইফাজ লজ্জা পেয়ে গেল যেন। ও কোল থেকে নেমে এক দৌড়ে বাইরে চলে গেল। অদিতি এবার বুকে হাত চেপে জোরে জোরে শ্বাস ফেলতে লাগল। ওর সারা শরীর কাঁপছে রীতিমতো। কি শুনছে এগুলা? অদিতি সোজা দৌড়ে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। কান পেতে শোনার চেষ্টা করল বাবা মায়ের কথা। হঠাৎ তোফাজ্জল ফাহিমার কথার মধ্যে বাইরে এসে ঢুকল সেদিনের বিচারে সেই ছেলেটা। নাম সুমন। উঠোনের সামনে থেকে ডাকল, চাচা আছেন বাড়িতে? তোফাজ্জল কথার মধ্যে ভ্রু কুঁচকালেন। সদর গেইটের দিকে তাকালেন ফিরে। ফাহিমা মানুষ দেখে আঁচল দিয়ে মাথা ঢেকে ঘরের ভেতরে ঢুকে গেল। সুমনের হাতে ব্যাগ। সে এগিয়ে গিয়ে মুখোমুখি দাঁড়ালো তোফাজ্জলের। তোফাজ্জল ভ্রু কুঁচকে তার দিকে তাকালেন। সুমন হেসে বলল, আপনার বিচারে আমি গ্রাম থেকে চলে যাচ্ছি চাচা। তবে যাওয়ার আগে কিছু জানিয়ে যেতে চাই। তোফাজ্জল বললেন, পরে জানিও, আমি ব্যস্ত এখন। তোফাজ্জল কথা বলে ধ্রুবর ঘরে ঢুকবেন তার আগেই সুমন বলল, আপনার ঘরে যে আপনি এক চরিত্রহীনকে জায়গা দিয়েছেন সেটা গ্রামবাসীকে জানিয়ে দিয়ে এলাম চাচা। তোফাজ্জল থেমে গেলেন মুহূর্তেই। ভ্রু কুঁচকালেন, সুমনের দিকে ফিরে বললেন, মানে? সুমন তোফাজ্জলের বিস্মিত মুখের দিকে চেয়ে বিশ্রী হাসল, মুখ এগিয়ে আনল উনার দিকে। হাসি ঠোঁটে ঝুলিয়ে রেখেই বলল, এই যে আপনি ধ্রুব ইয়ামিন নামক একজন বরিশালের লোক নিজের ঘরে জায়গা দিয়েছেন। সে আসলে ঢাকার খাদ্যমন্ত্রীর বজ্জাত উগ্র চরিত্রহীন ছেলে। গ্রামে এসেছে গ্রামের মেয়েদের গোপনে ফুসলানোর জন্য। আপনি গ্রামের প্রধান হয়ে সেই ছেলেকে নিজেরই বাড়িতে জায়গা দিয়েছেন। আপনার যুবতী মেয়ে কি আদৌ প্রেম করছে না তার সঙ্গে? তার কি গ্যারান্টি? আর আপনি যে ইচ্ছে করে গ্রামের বাকি মেয়েদের বিপদে ফেলছেন না তারই বাকি গ্যারান্টি? অদিতি ওদের কথা শুনতে পারছে না। তবুও ওর মন কেন যেন কু ডাকছে। ওর হাসি খুশি মুখটা মুহূর্তের মধ্যে মলিন হয়ে গেল। ওদের কথা বলার ভঙ্গি ওর ভালো লাগছে না। অদিতি ধীর পায়ে জানালা থেকে সরে দাঁড়ালো। আস্তে করে সদর দরজার সামনে এসে দাঁড়িয়ে পর্দার আড়ালে তাকালো বাইরে। তোফাজ্জল রেগে তাকালেন সুমনের দিকে। বললেন, আমার সঙ্গে বেয়াদবি আমি বরদাস্ত করব না সুমন। কি প্রমাণ আছে তোমার কাছে? আমি খবর নিয়েছি। ধ্রুব ভালো ছেলে। সুমন হাসল কথাগুলো শুনে। ওর ফোন নিয়ে তোফাজ্জলকে একটা একটা করে ছবি দেখালো। তোফাজ্জল দেখলেন ধ্রুব একটা নীল শাড়ি পরা মেয়েকে জড়িয়ে ধরে আছে, যার মুখ দেখা যাচ্ছে না, শুধু পেছনের দিক দেখা যাচ্ছে। পরের ছবিতে ধ্রুব ওই মেয়ের কপালে চুমু খাচ্ছে। আরেক ছবিতে ধ্রুব ওই মেয়ের গালে চুমু খাচ্ছে। এসব দেখে তোফাজ্জলের মাথায় রীতিমতো বাজ পড়ল। অদিতি দূর থেকে এসব ছবি দেখে আঁতকে উঠে মুখে হাত চেপে সরে গেল 2 কদম। এটা তো ওর ছবি, ওর কিডন্যাপের দিনের ছবি। এটা সুমন ভাইয়ের হাতে কি করে এলো? অদিতির ঘাম ছুটে গেছে মাথার দিকে। কি হচ্ছে সামনে? ও এসব আন্দাজ করতে পারছে এক্ষুনি। অদিতি শ্বাস প্রশ্বাস এলোমেলো হয়ে গেল। ধ্রুব কোথায় এই মুহূর্তে? তোফাজ্জল হতভম্ব হয়ে গেলেন ছবিগুলি দেখে। উনি এবার চেঁচিয়ে ডাকলেন, ধ্রুব বাইরে বেরো। ধ্রুব রুমে ইমনের সঙ্গে কথা বলছিল। তোফাজ্জলের হাঁকডাক শুনে ও দ্রুত ফোন কেটে ভদ্র ছেলের মতো শার্ট ঠিকঠাক বেরিয়ে এলো বাইরে। তোফাজ্জলের পাশে সুমনকে বিশ্রী হাসি হাসতে দেখে ধ্রুব ভ্রু কুঁচকে তাকালো। তোফাজ্জল সুমনের ফোন নিয়ে ধ্রুবর সামনে দাঁড়ালেন। শুরুতেই জিজ্ঞেস করলেন, তুমি কোথায় থাকো? ধ্রুব থমকাল। এই ধরনের প্রশ্ন এখন হুটহাট করার মতো নয়। ধ্রুব চুপ করে আছে দেখে তোফাজ্জল রেগে বললেন, কোথায় থাকো তুমি? আমার বাড়িতে কি উদ্দেশ্যে এসেছ? ধ্রুব মাথা বাঁকিয়ে দূরে অদিতির হতভম্ব ভয়ার্ত চোখের দিকে তাকালো। অদিতির চোখ মুখ ছিল চূড়ান্ত ভয়ার্ত। ও ধ্রুবর দিকে চেয়ে শুকনো ঢোক গিলে চোখ নামিয়ে ফেলল। ধ্রুব বুঝতে পারল ও ধরা পড়ে গেছে। ও শান্ত চোখে তোফাজ্জলের দিকে তাকালো।
কণ্ঠটা বোধহয় একটু কাঁপল ও বলল, আমি ঢাকায় থাকি। তোফাজ্জল এবার যেন রেগে ফেটে পড়লেন। বললেন, ঢাকায় থাকো? ঢাকার মন্ত্রী বাপের বজ্জাত উগ্র একটা ছেলে। এই গ্রামে ফস্টিনস্টি করার জন্যে এসেছ? এর বাইরে আর কিছু বলার আছে তোমার? ধ্রুব রাগল ভেতরে ভেতরে। আজ অবধি কেউ ওর সঙ্গে এতটা গলা উঁচু করে চিৎকার করে কথা বলার সাহস পায়নি। ধ্রুব দেয়নি কে সেই সাহসটুকু, অথচ তোফাজ্জল ওকে যা তা গলায় বলে যাচ্ছেন। ধ্রুব রাগ নিয়ন্ত্রণ করে শান্ত গলায় বলল, আমি এমন ছেলে নই আঙ্কেল। আমার মিথ্যা বলার কারণ ছিল। আপনি শান্ত হন, আমি এক্সপ্লেন করব আপনাকে। তোফাজ্জল শুনলেনই না ধ্রুব কি বলল। উনি রেগে বললেন, কি এক্সপ্লেন করবে তুমি? এসব বলে সুমনের থেকে ফোন নিয়ে ধ্রুবকে ছবিগুলো দেখালেন। ধ্রুব ছবিগুলি দেখে ওর চোখ বড় বড় হয়ে গেল। এটা তো ওর আর অদিতির ছবি। ও আহাম্মকের মতো দ্রুত মাথা তুলে দূরে অদিতির দিকে তাকালো। অদিতির চোখ টলমলে। অদিতি জানে এখানে কেটে ফেলে দিলেও এই মেয়েটা যে অদিতি সেটা সে স্বীকার করবে না, বরং নিজের ঘাড়ে নিবে চরিত্রহীনের অপবাদ। কিন্তু অদিতি জানে ধ্রুবর জীবনে অদিতিই সর্বপ্রথম নারী। ধ্রুব অদিতির থেকে চোখ সরিয়ে ফেলল, মাথাটা নামিয়ে ফেলল। উত্তর দিল না কিছু। তোফাজ্জল বললেন, উত্তর দাও। আমার গ্রামে আমারই বাড়িতে তুমি মিথ্যা বলে থাকছিলে এতদিন। তোমার উদ্দেশ্য কি? তোফাজ্জল একটু থামলেন, অবিশ্বাস নিয়ে এবার বললেন, ধ্রুব, তুমি কি নারী পাচার করো? ধ্রুব থমকাল, মাথা তুলে হতভম্ব হয়ে তাকালো তোফাজ্জলের দিকে। বলল, আমি এমন ছেলে নই। আর ছবির এই মেয়েটাকে আমি ভালোবাসি, ব্যাস, আর কিছু না। আমাদের সম্পর্ক পবিত্র। ছবিতে যা দেখাচ্ছে আমাদের মধ্যে তেমন কোনো নোংরা সম্পর্কই নেই। তোফাজ্জল চোখ বুজে শ্বাস ছাড়লেন, হেসে তাচ্ছিল্য করে বললেন, বুঝতে পারছি। এই কেমন ভালোবাসা! এই মেয়ের বাপের জন্যে আজ আমার আফসোস হচ্ছে। এলোমেলো শাড়ি পরে ঢলাঢলি করে তোমার সঙ্গে। দোষটা এই মেয়েদের না, দোষটা ওদের বাবা মায়ের, যারা ওদের ঘরে একটা নোংরা মেয়ে পয়দা করেছে। ধ্রুব এবার আর নিজের রায় একটুও সামলাতে পারল না। আঙুল দিয়ে চেঁচিয়ে উঠল, এনাফ আঙ্কেল। আপনি আমাকে বাজে বলার, খারাপ বলার, নষ্ট বলার যা ইচ্ছা বলুন। ওকে নয়, ওকে একদম নয়। আমি জানি ও কতটা পিওর একটা মেয়ে। আপনি জানেন না, কিচ্ছু জানেন না আপনি। তোফাজ্জল রাগের মাথায় কি বলছেন উনি নিজেও জানেন না। মূলত উনি আহত হয়েছেন, উনার গৌরব আজ আহত হয়েছে। ধ্রুবকে এত ভালো ভাবেন, উনার বিচার কখনো ভুল হয় না সেটাই জানতেন উনি এতদিন। আজ উনার চোখের বিচার নস্যাৎ প্রমাণিত হয়েছে। নিজের প্রতি নিজেরই ঘেন্না ধরে গেল তোফাজ্জলের। ধ্রুবর চোখ মারাত্মক লাল হয়ে আছে, যে কোনো মুহূর্তে ও তোফাজ্জলকেও। ধ্রুব রেগে অদিতির দিকে তাকালো। অদিতি ততক্ষণে কেঁদে ফেলেছে। ফাহিমা চেঁচানো শুনে দৌড়ে এলেন বাইরে। ততক্ষণে যা ঘটার ঘটে গেছে। ধ্রুব নিজেকে শান্ত করল, শুধুমাত্র অদিতির চোখের পানি দেখে। শুধু অদিতির বাবা বলেই ও নিজেকে ছোট করে বলল, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আঙ্কেল। আপনি রাগের মেজাজে আছেন, আমরা বসে কথা বলি প্লিজ। তোফাজ্জল থামলেন, শান্ত চোখে ধ্রুবকে দেখলেন, পরে সাফ সাফ জানিয়ে বললেন, তুমি আজকেই এই গ্রাম থেকে এক্ষুনি এই মুহূর্তে চলে যাবে। তোমার ব্যাগপত্র গোছাও। ধ্রুব এবার যেন মারাত্মক অধৈর্য হল। অস্থির ভঙ্গিতে এগিয়ে এলো 2 কদম। বলল, আঙ্কেল আমি এক্সপ্লেইন করব সব। প্লিজ আমাকে জাস্ট 2 মিনিট সময় দিন। অদিতি শুধু তাকিয়েছিল ধ্রুবর দিকে। ধ্রুব যে জীবনেও কারো কাছে মাথা নত করে, কাউকে অনুরোধ করে কিভাবে শিখেনি। আজ অদিতির জন্যে ও কারো সামনে মাথা নত করল। অদিতি এসব দেখার আগে কেন ধ্রুবকে রাগ দেখিয়ে চলে যেতে বলল না? কেন ধ্রুবকে নিজের লাইফে আসার জন্যে লাই দিল? আজ বড্ড আফসোস হচ্ছে অদিতির। অপরাধবোধে অদিতির গা জ্বলে উঠল যেন। ও মাথা নাড়িয়ে টলমলে চোখে চেয়ে বিড়বিড় করতে লাগল, চলে যান ধ্রুব, চলে যান। আর কত আমার অপমান সইবেন?
ধ্রুব অদিতির বারণ শুনল না, ওর দিকে তাকালো না, বরং তোফাজ্জলের কাছে এগিয়ে এসে কাতর গলায় বলল, এই বেগ ইউ আঙ্কেল, জাস্ট 2 মিনিট। তোফাজ্জল চোখ বন্ধ করে শ্বাস ছাড়লেন। ধ্রুবর দিকে আর একবারের জন্যে তাকালেন না। পেছনে ফিরে শান্ত গলায় স্রেফ বললেন, তোমার কাছে আর 10 মিনিট আছে। 10 মিনিট পরে তোমার মুখ আমি এই গ্রামের কোথাও দেখতে চাই না। তোফাজ্জল চলে গেলেন ঘরে। ঘরে ঢুকেই দরজায় খিল তুলে দিলেন। অদিতি জানালার পাশে দাঁড়িয়ে ছিল। বাবা আসতে দেখেই ও ঘরে ঢুকে গেল। নিজের ঘরে ঢুকে ও জানালার পাশে পর্দা সরিয়ে তাকালো বাইরে। অদিতির চোখ টলমলে, কান্নায় ভেসে যাচ্ছে ওর 2 চোখ। কি থেকে কি হয়ে গেল আজ? ড্রাইবো অদিতির বিয়ের কথা থেকে এখন এসব, এটা কি কোনোভাবে দুঃস্বপ্ন হতে পারে না? ধ্রুবর মন থেকে অদিতির বাবার করা অপমান কি অদিতি কোনোভাবে মুছে ফেলতে পারে না? ধ্রুব তখন হতাশ হয়ে সেভাবেই দাঁড়িয়ে আছে। ওর চোখ মুখ উত্তপ্ত, রাগে মাথার ভেতরটাও ফাটছে। সুমন তার দিকে তাকিয়ে বিশ্রী হেসে চলে গেল। ধ্রুব অদিতির দিকে তাকালো। অদিতির কান্না ভেজা চোখ ধ্রুবর ভেতরটা অবধি নাড়িয়ে ফেলল। ধ্রুব চোখ নামিয়ে ফেলল। ওর এতদিনের প্ল্যান, এতদিনের অভিনয় সব মুহূর্তেই জ্বলে গেল। অদিতিই বোধ হয় আর ধ্রুবর পাওয়া হলো না। সেদিনই ধ্রুব নিজের ব্যাগপত্র নিয়ে ঢাকার দিকে রওনা দিল। শেষবারের জন্যেও অদিতির সঙ্গে দেখা করতে পারল না। অদিতির কান্না ভেজা মুখ দেখেই ফিরে যেতে হলো ওকে খালি হাতে। চলবে পিঞ্জিরা, পর্ব 7। জান্নাত সুলতানা। মীরা শরীর কাঁপছে, ভয় মেয়েটার শরীরের বল ছেড়ে দিল। রিহান বউয়ের অবস্থা বেগতিক দেখে ঝট করে বউকে কোলে তুলে নিল। একজন বুয়া তাদের থেকে বেশ অনেকটা দূরে দাঁড়িয়ে আছে। রিহান সেদিকে